16ই ডিসেম্বর আমি মানে পুরা ঢাকা শহরে ঘুরে বেড়ালাম, ছবি তুললাম। রেস কোর্সের যে আত্মসমর্পণ হচ্ছে জানি না, কারণ আসলে আমি তো ওই ম্যাচুরিটি নাই, আমি জাস্ট মানে ম্যাট্রিকের ছাত্র। সো যে কারণে ওটা মিস করছি, নাহলে তো মানে আমার বাড়ির পাশে হেঁটে গেলে কতক্ষণ লাগে। এমনি পরে আপনারা ওই যে অস্ত্র টস্ত্র জমা দেন কোথায়, কবে? আমরা অস্ত্র জমা দেই 1972-এর 31শে জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে, আচ্ছা মানে গণভবনে, মানে এই যেটা সুগন্ধা। আচ্ছা। এইটা একটা হজবরল সময় যাচ্ছে, এমন সময় আমরা 200 বছর আগেও দেখি নাই। এবং এই সময়টা পার হয়ে গেলে 200 বছর পর পর্যন্ত দেখব না, কারণ এইটা এমন একটা টাইম জি যে মানে কখনো কি মানে কোনো সাইক্লোন বা কিছু হওয়ার আগের পরিবেশটা দেখছেন? মানে থম মেরে থাকে, হ্যাঁ। একটা কেমন একটা মানে মানে না গরম না ঠান্ডা না কি বোঝা যাচ্ছে, হ্যাঁ, বোঝা যায় না। তো আমরা এখন ওরকম একটা টাইমের মধ্যে আছি, কিছু করার নেই। আমি এখনো জয় বাংলা বলি, আমি জয় বঙ্গবন্ধু বলি। আমি এই 16ই ডিসেম্বর কিন্তু বঙ্গভবনে দাওয়াত পেয়েছি, আমি গিয়েছি। কথা হলো যে 71-এর বঙ্গবন্ধু 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত, জি ঠিক আছে। তো পরবর্তীতে একটা লোক পলিটিক্যালি চেঞ্জ হচ্ছে বা কি করতেছেন না করতেছেন, এটা আমরা যারা নন পলিটিক্যাল আমাদের হেডেক না। অবশ্যই না। আমাদের হেডেক হলো যার আহ্বানে, এমনকি জিয়াউর রহমান যখন নাকি ইয়েতে বলছেন, রেডিওতে তখনও কিন্তু বলছেন যে বঙ্গবন্ধু আমাদের সঙ্গে আছেন। জি যে কারণে কিন্তু একটা লাভ হয়েছে, জিয়াউর রহমান যেহেতু বলছে যে উনি আমাদের সঙ্গে আছেন, তারপরে 7ই মার্চের ভাষণ পুরাটাই বুঝাই দিচ্ছে যে উনি এই নির্দেশ দিচ্ছেন, কিন্তু নির্দেশগুলি কিন্তু 7ই মার্চের, কিন্তু জিয়াউর রহমান সেটাই আবার 27 তারিখে কিন্তু রিপিট করে কিন্তু বুঝাই দিচ্ছেন। অবশ্যই। তো এখন বঙ্গবন্ধু কিন্তু ক্লিয়ারলি তাজউদ্দিন আহমেদকে বলছিলেন যে তোমরা সবাই ওই পারে চলে যাবা, ইন্দিরা গান্ধী নিজে আমাদেরকে হেল্প করবে নিজের স্বার্থে। কেউ কেউ বলছে তোমরা গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো, এগুলি সব বাজে কথা। টোটালটা ওয়াজ প্ল্যান। যদি তার প্ল্যান না হয় তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল? ঠিক আছে, সো ইট ওয়াজ এ প্ল্যান, এবং আমরা জানতাম যে ইন্ডিয়া আমাদেরকে হেল্প করবে নিজের স্বার্থে। স্বার্থটা কি? স্বার্থটা ছিল যে ওদের ন্যাশনাল বাজেটের ধরে নেই যে 10% খরচ ছোট ডিফেন্সে, তাহলে সেই 10%-এর 6% খরচ হইতো ইস্ট পাকিস্তানে, আর 4% খরচ হইতো ওয়েস্ট পাকিস্তানে। 72 থেকে সেই খরচটা শুধু 5%-ই রইল। তার মানে বাকি যে 5% সেইটা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্কে ইউজ হওয়া শুরু হলো। সো এই 50 বছর ধরে কিন্তু আমাদের কারণে ইন্ডিয়া এত ডেভেলপড। খন্দকার মোস্তাক কিন্তু সিনিয়র মোস্ট ছিল, তাহলে হোয়াই তাজউদ্দিন? তাহলে বঙ্গবন্ধু যখন বলছিলেন তাজউদ্দিন আহমেদকে নো তোমরা ওদিকে চলে যাও, তাহলে তাজউদ্দিন আহমেদকে কেন বিএসএফ উঠাই নিল? খন্দকার মোস্তাককে কেন উঠাইল না? জানেন এটা? ইন্দিরা গান্ধীর নির্দেশে বিএসএফ তাজউদ্দিন আহমেদকে সোজা উঠাই নিয়ে দিল্লি চলে গেছে। আচ্ছা। যাওয়ার পর ইন্দিরা গান্ধী বলছেন যে আপনি প্রবাসী সরকার ঘোষণা করে দেন। তাজউদ্দিন আহমেদ কিন্তু তখন বলছেন যে নো প্রবাসী সরকার, আমরা মেজরিটি এখানে আছি। টোটাল পাকিস্তান গভর্নমেন্ট ফর্ম করতে হলে তো 151 জন লাগবে, আমরা তার চেয়ে বেশি এখানে আছি। একমাত্র বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি, আর 2টা সিট আমরা পাই নাই। ঠিক আছে, 2টা সিট, একটা চাকমা রাজার, আরেকটা অন্য কারণ। সো বাকি টোটাল কিন্তু
158 সিট আমরা পাইছি। সো 155 জন তো এখানে আছি। তো আমরা গভর্নমেন্ট ফর্ম করব। তো যখন নাকি ডিক্লেয়ার করার জন্য চলে আসলো আবার কলকাতায় ফেরত, তখন খন্দকার মোস্তাক বাধা দিল, এই আমি সিনিয়র মোস্ট থাকলে তুমি কি করে প্রধানমন্ত্রী হও। তখন কিন্তু নিজেদের মধ্যেই আলোচনা হলো, মিটিং হলো, সব হলো, হয়ে টয়ে ডিসিশন হলো যে না। কারণটা হলো দুইটা গ্রুপ চলে দুনিয়ায় সব সময়, একটা বামপন্থী একটা ডানপন্থী। খন্দকার মোস্তাক ওয়াজ ডানপন্থী, আমেরিকা ওয়াজ ডানপন্থী, ইন্দিরা গান্ধী ওয়াজ বামপন্থী, তাজউদ্দিন আহমেদ ওয়াজ বামপন্থী, এবং এনারা দুইজনই ছিল রাশিয়াপন্থী। যে কারণেই তাজউদ্দিন আহমেদকে পিক করা হয় এবং আলটিমেটলি তখন তাজউদ্দিন আহমেদকে বললো যে ওকে দেন হু উইল বি ইউর প্রেসিডেন্ট, বলে শেখ মুজিবুর রহমান, বলে দেন সো মানে সেকেন্ড ভাইস মানে প্রেসিডেন্ট উইল ডু দ্য অ্যাক্টিং চার্জেস, বলে হু উইল বি দ্য প্রাইম মিনিস্টার, বলে হোয়াই নট মি। উনি নিজেই নিজের কথা বলছে, হোয়াই নট মি, বলে ওকে ইউ ফর্ম ইট। এইবার জানেন খন্দকার মোস্তাককে দায়িত্ব দেওয়া হয় ফরেন মিনিস্ট্রি, খন্দকার মোস্তাককে দায়িত্ব দেওয়া হয় যে আমেরিকান অ্যাম্বাসিতে তুমি সাইজ করো। উনি দিল্লিতে আমেরিকান অ্যাম্বাসিতে যাওয়া আসা শুরু করলেন এবং হি প্ল্যান্ড এ কু। ইন্ডিয়ান সিকিউরিটি থেকে যখন তাজউদ্দিন আহমেদকে বলা হলো, তাজউদ্দিন বলে আরে দূর, আমাকে কে উঠাবে কে মানবে। কিন্তু যখন সত্যি সত্যি আসলো তখন কিন্তু উনি বুঝতে পারছেন, এবং তারপর থেকে কিন্তু উনি ইন্ডিয়ান সিকিউরিটির কথার বাইরে চলে নাই।